বিশ্বকাপের ১০৪ ম্যাচ ম্যারাথনের বাকি আছে আর মাত্র ২ একটা ম্যাচ যেই ম্যাচ নিয়ে কোনো আগ্রহ নেই কারো, কিন্তু অন্য ম্যাচটা গ্র্যান্ড ফিনালে স্পেন ভার্সেস আর্জেন্টিনা, যেই ম্যাচের ওপর নজর থাকবে পুরো বিশ্বের সব মানুষের। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আপনাকে ওয়েলকাম করছি নিশাত আহমেদ, এক্স জার্নালিস্ট প্লাস ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার। মানে এই ম্যাচটাকে নিয়ে আলাদা অনেক আমরা বলতে পারি। গ্র্যান্ড ফিনালে লা ফিনালিসিমা, যেই ম্যাচটা আমরা দেখতে পারি নাই বা বঞ্চিত হয়েছেন ফুটবল সমর্থকরা, সেই ম্যাচটাই আবার ঘুরে ফিরে চলে এসছে। আর্জেন্টিনা আর স্পেন ফাইনালের বাকি আর মাত্র ২ দিন। এই ফাইনালের আড়ম্বর কেমন হবে? খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি একটু আগে যে জিনিসটা বললেন যে লা ফিনালিসিমা, আমাদের এই ম্যাচটা আমরা দেখতে গিয়েও দেখতে পাইনি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে এই ম্যাচটা আমরা দেখতে পাইনি। সো আমাদের কিন্তু আক্ষেপ ছিল যে লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল, এই দুর্দান্ত ফাইটের এন্ডটা কি হবে, কে জিতবে কি হবে না হবে, আমাদের ওই একটা কিন্তু আক্ষেপ মানে ছিলই। আর আমরা যদি বিশ্বকাপের দিকেও যদি তাকাই, আমার কাছে মনে হচ্ছে কাগজে কলমের সবচেয়ে যোগ্যতম দুটো দলই কিন্তু ফেস করতে যাচ্ছে। অ্যাজ এন একটা দল কিন্তু লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন, আর একটা দল কিন্তু ইউরোপের চ্যাম্পিয়ন। সো ওই দিক থেকেও যদি আমরা একটু কনসিডার করি, তাহলে কিন্তু এই ম্যাচটা অনেক বেশি ট্যান্টালাইজিং। মানে আজকে আমাদের গেম প্ল্যানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জার্নি। মানে যেই জার্নিটা পেরিয়ে আর্জেন্টিনা ফাইনালে এসছে, স্পেন ফাইনালে এসছে। শুরুতে আর্জেন্টিনা নিয়ে একটু কথা বলি। বিশ্ব চ্যাম্পিয়ন তারা, ঠিক না? লিওনেল মেসির শেষ ম্যাচ বিশ্বকাপে, এবং বিশ্বকাপের যত স্ট্যাটস আছে, যত নাম্বারস আছে, সেখানে লিওনেল মেসি নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মানে আলজেরিয়ার সঙ্গে হ্যাটট্রিক দিয়ে শুরু করছেন এই বিশ্বকাপটা। তারপর অস্ট্রিয়ার সঙ্গে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে গোল করলেন। মানে গ্রুপ স্টেজের পারফরমেন্সের পর নকআউট স্টেজে এসে সেই ধারটা সময় সময় আরও বেড়েছে। এবং আর্জেন্টিনা একটা কালেকটিভ পারফরমেন্স দেখিয়েছে পুরো বিশ্বকাপে। পুরো গ্রুপ স্টেজ থেকে নকআউটস, একটু জার্নিটা একটু যদি আপনার মুখ থেকে শুনতে চাই। দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনাল জার্নি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি আগের বিশ্বকাপটার দিকেও যদি তাকাই, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না যে লিওনেল মেসি এতটা ক্ষুরধার সেই বিশ্বকাপেও ছিলেন, অথচ সেই বিশ্বকাপটা কিন্তু আর্জেন্টিনা জিতেছে। ব্যক্তিগত পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, এবং ইফ উই ফোকাস অন লিওনেল মেসি অ্যান্ড লিওনেল মেসি অনলি, তাহলে কিন্তু আমরা দেখবো যে প্রত্যেকটা ম্যাচে যেভাবে ডিরেক্টলি কন্ট্রিবিউশন দিয়েছেন, গত বিশ্বকাপেও কিন্তু ওরকম কন্ট্রিবিউশন কিন্তু আমরা তার কাছ থেকে দেখিনি। এবং তার দিকে তাকানো সত্ত্বেও কিন্তু আর্জেন্টিনার আরও যে 10 জন খেলোয়াড় আছে, তারাও কিন্তু প্রত্যেক ম্যাচে ম্যাচে ইমপ্রুভ কিন্তু করেছে। একটা শুধুমাত্র আক্ষেপের জায়গা ছিল, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, যারা আরও অনেক যারা বিজ্ঞ বোদ্ধা রয়েছেন, তারাও কিন্তু একটা জিনিস সবসময় কিন্তু বলছিলেন যে 2022 বিশ্বকাপে লিওনেল স্কালোনির কাছ থেকে আমরা যেরকম ট্যাকটিক্যাল অ্যাকিউমেন্ট প্রত্যেকটা ম্যাচে দেখে এসেছি, প্রত্যেকটা সিচুয়েশনে দেখে এসেছি, সেটা একাদশ নির্বাচনের ক্ষেত্রে হোক বা ম্যাচের মধ্যে সাবস্টিটিউশন দেখানোর ক্ষেত্রে হোক, এই বিশ্বকাপে তেমনটা কিন্তু দেখা যাচ্ছিল না। দেন কেইম দ্য ইংল্যান্ড ম্যাচ, এবং এই ইংল্যান্ড ম্যাচেই কিন্তু লিওনেল স্কালোনি দেখিয়ে দিলেন যে আর্জেন্টিনার সাপোর্টারদের গত 5-6 ম্যাচে যত আক্ষেপ ছিল যে লিওনেল স্কালোনি যে কত বড় একটা ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড, ওই জিনিসটা তিনি দেখাচ্ছিলেন না। ওই একটা ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে কিন্তু উনি দেখিয়ে দিলেন যে না, হি স্টিল গট ইট in terms of substitution, in terms of player selection and everything. উনি যে একাদশটা মানে যে নামিয়েছিলেন, ওই একাদশটা যে 100% সলিড ছিল আমি কিন্তু বলবো না, কিন্তু ম্যাচ যত এগিয়েছে, ম্যাচ এগোনোর সাথে সাথে কিন্তু উনি ওই যে তার সবচেয়ে এক্সফ্যাক্টর কিন্তু এই জায়গাটাই যে ম্যাচে কখন কি হচ্ছে উনি আগে থেকে জিনিসটা কিন্তু বুঝতে পারেন, এবং ওই অনুযায়ী উনি কিন্তু সাবস্টিটিউশনটা করেন। আর্জেন্টিনা যে 5 জন খেলোয়াড় বদল করলো, সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় না ওই 5 জনের থেকে বেটার আর অন্য কোনো খেলোয়াড়কে নামানো সম্ভব ছিল। এবং ওই সাবস্টিটিউশনের যে ট্যাকটিক্সটা ছিল, ওই ট্যাকটিক্সের কাছেই কিন্তু স্কালোনির কাছে শেষমেশ ইংল্যান্ডের কোচ টমাস টুখেল কিন্তু পরাস্ত হয়েছেন, আমি সেই জিনিসটাই বলবো। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সাপোর্টারদের অত্যন্ত সুখের একটা সংবাদ, বিকজ লিওনেল স্কালোনি গত 5-6 ম্যাচে মানে যে ধরনের ট্যাকটিক্যাল অ্যাকিউমেন্ট সেভাবে উনি দেখাতে পারছিলেন না, এই ম্যাচে তিনি কিন্তু ফর্মে চলে এসেছেন। সো এতদিন শুধুমাত্র ফর্মে ছিলেন কিন্তু লিওনেল মেসি, এখন ফাইনালের ঠিক আগে ফর্মে চলে এসেছেন লিওনেল স্কালোনি। সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ফাইনাল ফর আর্জেন্টিনা। আর্জেন্টিনা পুরো বিশ্বকাপে সব থেকে বেশি গোল দেওয়া দল, 19টা গোল তারা দিয়েছে, 7টা গোল তারা হজম করেছে। টপ স্কোরার আর টপ অ্যাসিস্ট প্রোভাইডার তো মেসি, আমরা সবাই জানি। পাসিং এর দিক থেকে পারদেস সব থেকে এগিয়ে।
হাউ ডু ইউ ডিসক্রাইব লিওনেল মেসি? মানে যে বিশ্বকাপের ম্যাচগুলো তিনি খেলছেন, একটা মাত্র ম্যাচে তিনি গোল মিস করেছেন এবং সে শেষে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মানে দুটো অ্যাসিস্ট করে পুষিয়ে দিয়েছেন, গোল পুষিয়ে করার দিয়েছেন দরকার সেখানে, হয়নি। দরকার হয়নি। আর লিওনেল মেসির পুরো বিশ্বকাপ জার্নিটা হাউ ডু ইউ ডিসক্রাইব ইট? অবিশ্বাস্য, এটা আসলে অবিশ্বাস্য, বিকজ আমরা কিন্তু কয়েক মাস আগেও জানতাম না যে লিওনেল মেসি কি আদৌ এই বিশ্বকাপে খেলবেন কিনা। গত বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যত সাক্ষাৎকার উনি দিয়েছেন, যতবার ওনাকে জিজ্ঞাসা মানে করা হয়েছে যে 2026-এ কি আপনি আছেন কিনা, উনি কিন্তু কখনো ডিরেক্ট কোনো জবাব দেন নাই। উনি সবসময় কিন্তু বলেছেন যে আছি, খেলবো, যদি আমি কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমি কিন্তু খেলবো। এরকম অনেক জবাব কিন্তু আমরা তার কাছ থেকে পেয়েছিলাম। কিন্তু এই বিশ্বকাপের এই 6-7টা ম্যাচ দেখে আমাদের কাছ থেকে আর কি মনে হলো যে কন্ট্রিবিউশন কি আসলে, কন্ট্রিবিউশন তার থেকে তো বেশি আর্জেন্টিনা দল তো বটেই, অন্য কোনো দলে অন্য কোনো খেলোয়াড় এত বেশি কন্ট্রিবিউশন কিন্তু করেন নাই। সো এটা আসলে আর্জেন্টাইন সাপোর্টারদের ক্ষেত্রেও তো বটেই, যারা বিশ্বব্যাপী ফুটবল খেলাটা অনেক বেশি পছন্দ করে, তারাও খুব সম্ভবত এক্সপেক্ট করছে যে লিওনেল মেসি 2026-এ এরকম ফর্ম, তাকে কি আমরা আরেকটা বিশ্বকাপ বা আরেকটা কোপার আসরে কি দেখতে পারি না, এরকম একটা আক্ষেপ কিন্তু চলে আসতেই পারে। Wow. So the performance that he has been showing, the level of everything, that is completely outstanding. And আমরা কিন্তু বারবার দেখে এসেছি যে এই দলটা লিওনেল মেসি বলতে অজ্ঞান আসলে। লিওনেল মেসিকে কেউ যদি ধাক্কা দেয়, তার সামনে যদি কেউ একটু প্রোটেস্ট করে, এই দলের সবাই কিন্তু চলে আসে। সবাই সেই 2022-এর মতো আবারও একজোট হয়েছে যে এই লোকটাকে আরেকটা শিরোপা এনে দিতে হবে। এবং এই যে মেন্টালিটি, এই যে হারার আগে হার না মানার যে একটা মেন্টালিটি, এই জিনিসটা কিন্তু কাউকে শেখানো যায় না। এই জিনিসটা কিন্তু একটা চ্যাম্পিয়ন দলের মধ্য থেকে কিন্তু আসে। এই যে মেন্টালিটিটা এসেছে, লিওনেল মেসি কিন্তু আজকে আর্জেন্টিনার হয়ে খেলছেন না, তিনি কিন্তু খেলছেন 2006 সাল থেকে। এতদিন তো আর্জেন্টিনার মধ্যে এই মেন্টালিটিটা ছিল না। গত 4 বছরে তিনি যে এই মেন্টালিটিটা বাকি সবার মধ্যে ইনস্টিল উনি যে সফলভাবে করে দিয়েছেন, এটা নিয়ে আই গেস নতুন করে আর কোনো কিছু আর কি বলার নেই। সো ফাইনালেও ওই একটা নেভার সে ডাই অ্যাটিটিউডই আমরা দেখতে যাচ্ছি আর্জেন্টিনার কাছ থেকে। একটা ছবি, যে ছবিটা 2024 ইউরোর আগে ঠিক ঘুরছিল, সেই ছবিগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। কারণ মানে এই স্ক্রিপ্টটা কে লেখেন, এই স্ক্রিপ্টটা যে স্বয়ং সৃষ্টিকর্তা লেখেন, মানে সেটাই হয়তো তার প্রমাণ। আনডাউটেডলি 2007 সালে একটা চ্যারিটি ক্যালেন্ডার ফটোশুটে এই যে লিওনেল মেসির কোলে ছোট্ট বাচ্চাটা লামিন ইয়ামাল, এরপর তাকে গোসল করালেন। মানে তার একটা র্যাফেল ড্র জেতার পর 12 জন ফুটবলারের সঙ্গে 12টা ফ্যামিলির বা 12টা বাচ্চা ছবি শ্যুট করবেন। কোয়ান মনফোর্ট নামে একজন ভদ্রলোক ছবিগুলো তুলেছেন। সেখানে কপালের কি খেল বা সৃষ্টিকর্তার কি স্ক্রিপ্ট, মানে সেখানে ওই মেসির কোলে জুটেছিল এই লামিন ইয়ামাল, যিনি বার্সেলোনাতে তার রিপ্লেসমেন্ট এখন আমরা ধরছি নাম্বার 10 জার্সি। যদিও লিওনেল মেসিকে রিপ্লেস করা মনে হয় না কারো পক্ষে সম্ভব, তার উত্তরসূরি এই লামিন ইয়ামাল। ওই তো অনেক সময় আর কি বলে না যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তাই না? মানে বাস্তব জীবনে এমন কিছু কিছু জিনিসপত্র ঘটে, এমন কিছু কিছু ঘটনা মানে ঘটে যায়, আমাদের চোখ মানে কচলাতে বাধ্য করে যে এটা কি অ্যাকচুয়ালি বাস্তব নাকি এটা একটা সিনেমা। সো এই জিনিসটা কিন্তু ভাবলে ওই জিনিসটা কিন্তু আর কি মনে হয় যে না, দিস ইজ নট রিয়েল লাইফ, রাইট? মানে এই জিনিসটা মানে আশ্চর্যই করে যে 2007 সালে লিওনেল মেসির ভাগ্যে সেই ছেলেটাই পড়লো যে কিনা আজ থেকে প্রায় 20 বছর পর বার্সেলোনাতে তার উত্তরসূরি তো হবেনি এবং বিশ্বজয়ের এই লড়াইয়ে তার সম্মুখীন হবে। দ্যাট ইজ মানে কমপ্লিটলি অ্যাবসার্ড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। আর এই পুরো 21st সেঞ্চুরিতে মানে এই শতকে যদি আপনি হিসেব করেন, সব থেকে সফল দুটো দল এবারে বিশ্বকাপে ফাইনাল খেলছে। মানে এই ফাইনালের মাহাত্ম্য বা মাঝে যে এত বেড়েছে কেন, ধরুন স্পেনের কথা আমরা ধরতে পারি, 2008 ইউরো চ্যাম্পিয়ন, 10 বিশ্বকাপ, 12 ইউরো চ্যাম্পিয়ন, 24 এসে আবার ইউরো তারা জিতলো। আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা ফিনালিসিমা। মানে গত 4টা যে টুর্নামেন্টে আর্জেন্টিনা প্রবেশ করেছে সেখানে 4টাই তারা জিতেছে। আর এদিকে স্পেন একটা মানে ইমার্জিং ফোর্স মনে হচ্ছে। স্পেনের পুরো বিশ্বকাপের রানটাও সেটা বলছে। মানে গ্রুপ স্টেজের কথা হিসেব করলে কাবো ভের্দের সঙ্গে যে ওই ম্যাচটা মানে ড্র করা গোল শূন্য, এরপর থেকেই স্পেনের ডমিনেশন শুরু। এখন তো মনে হচ্ছে আসলে কেপ ভার্দে বা কাবো ভার্দের এগেনস্টে স্পেন যে ম্যাচটা খেলেছিল, দ্যাট ওয়াজ মানে বেসিক্যালি এখন তো মনে হচ্ছে ধরেন স্পেনের কাবো ভার্দে বা কেপ ভার্দের এগেনস্টে স্পেন যে ম্যাচটা খেললো,
ওইটা ছিল বেসিক্যালি স্পেনের জন্য একটা গা গরমের ম্যাচ আর কি। ফার্স্ট ম্যাচে তারা একটু খেললো, একটু গা গরম করলো। সেই ম্যাচে লামিন সম্পূর্ণ যে মানে খেলেছেন সেটাও নয়, শেষ দিকে একটু উনি মানে খেলেছিলেন। কিন্তু আমি সবসময় যে কথাটা বলেছি, আজকেও সেই জিনিসটা বলবো, দে ওয়ার কনস্ট্যান্টলি ইম্প্রুভিং ইন টার্মস অফ দ্য মিডফিল্ড, ইন টার্মস অফ দ্য ডিফেন্স, অ্যাটাকিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমরা যতই এই ম্যাচটাকে মেসি ভার্সেস লামিন ইয়ামাল বলি না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছু কিছু খেলোয়াড়ের মানে কন্ট্রিবিউশন স্বীকার না করলেই নয়। অ্যান্ড দের ইজ দিস পার্টিকুলার পার্সন হু স্ট্যান্ডস অ্যাট দি ইন ফ্রন্ট অফ দ্যাট কিউ, অ্যান্ড দ্যাট ইজ রদ্রি। রদ্রি যেরকম অসাধারণ খেলছেন, সেমিফাইনালে যেরকম অসাধারণ খেলেছেন, কিলিয়ান এমবাপ্পেদের যেভাবে আটকে দিয়েছেন, মিডফিল্ড থেকে অ্যাটাকের ওই কানেকশনটা উনি যেভাবে ঠেকিয়ে দিয়েছেন, আসলে রদ্রি খেলা দেখে ফাবিয়ান রুইজেরও অনেক অবদান। অবশ্যই অবশ্যই, এটা নিয়ে কোনো পুরো সন্দেহ দল নেই। একটা অ্যাজ এ কালেক্টিভ, As a collective. নকআউট স্টেজে হিসেব করলে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, তারপর ফ্রান্স, মানে যেই ধরনের অপোনেন্টকে বোতলবন্দি করে স্পেন এই পর্যন্ত এসছে, মানে এটা Completely. এটা একটা কমপ্লিট স্টেটমেন্ট। এবং স্পেন ফ্রান্সকে যেভাবে আটকে দিল, এটা অবিশ্বাস্য ছিল। মানে অবিশ্বাস্য, স্পেনের অবিশ্বাস্য। নকআউট স্টেজে আসার পরে স্পেনকে আমরা ভিন্ন মাঝে যায় দেখলাম, এবং সেখানে কিছু পরিবর্তন হয়তো অনেকের পছন্দ হয়নি, কিন্তু সেই পরিবর্তনগুলো খুব কাজে লেগেছে লুইস দে লা ফুয়েন্তের। ফাবিয়ান রুইজের ইনক্লুশন স্টার্টিং 11-এ অবশ্যই। ধরতে পারেন আপনি। পেদ্রো পোরো গ্রুপ স্টেজে ছিলেন না নিয়মিত, এরপরে পেদ্রো পোরোই দেখা যাচ্ছে এখন তাদের মূল রাইট মেইন রাইট ব্যাক, এবং উনি কিন্তু গোলও করেছেন লাস্ট ম্যাচে, উনি কিন্তু গোলও করেছেন। এবং পেদ্রো পোরোকে খেলার অন্যতম মেইন কারণ যেটা, সেটা হলো গিয়ে হিজ কম্বিনেশন উইথ লামিন ইয়ামাল। এই দলে একজন দুজন খেলোয়াড় আছে যার সাথে কিনা এই খেলোয়াড়টা সবচেয়ে বেশি কম্বিনেশন হয়, দ্যাট ইজ পেদ্রো, এবং বাম দিক থেকে হলো গিয়ে দানি ওলমো। এই জন্য কিন্তু দেখেন এই মানে কম্বিনেশনটা যখনই এই টুর্নামেন্টে এস্টাবলিশড হয়েছে, এরপর থেকে কিন্তু এই দুজন খেলোয়াড়কে কিন্তু বেঞ্চড করানো হয়নি। আমি পেদ্রির কথাও কিন্তু বলতে চাইতাম, বাট লুই দে লা ফুয়েন্তেও এখানে কিন্তু একটা দুর্দান্ত একটা ব্যালেন্সিং অ্যাক্ট কিন্তু মানে করছেন উনি। ওনার কাছে কিন্তু মনে হচ্ছে যে ফ্রান্সের এগেনস্টে ফ্রান্স মানে যেরকম ট্রানজিশনে ওই অসাধারণ একটা দল, সো হুটহাট যেন ফ্রান্স ট্রানজিশনে না চলে যেতে পারে, সেই জন্য কিন্তু আপনার মিডফিল্ড এবং ডিফেন্সে, স্পেশালি দ্য রেস্ট ডিফেন্স আমরা যেটাকে আর কি বলে থাকি, ওইখানে কিন্তু একটা প্রপার ব্যালেন্স থাকা দরকার। ওই ব্যালেন্সের ক্ষেত্রে বর্তমানে পেদ্রির থেকে ফাবিয়ান রুইজ যে অনেক ভালো খেলছেন, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম। অ্যান্ড অফকোর্স ফাবিয়ান রুইজ ইজ দ্য ওনলি সেন্ট্রাল মিডফিল্ডার ইন দেয়ার মিডফিল্ড হু ইজ লেফট ফুটেড। সো এই জিনিসটা কিন্তু একটা ব্যালেন্স আসছে। এক্স্যাক্টলি, লেফট সেন্টার মিডে আপনার লেফট ফুটের একজন সেন্টার মিডফিল্ডার। সো ওইখানে যদি একটা লেফট ফুটেড সেন্ট্রাল মিডফিল্ডার থাকে, যেহেতু রদ্রিও ওই দিক দিয়ে রাইট ফুটেড, দানি ওলমো যেহেতু রাইট ফুটেড, একটা কিন্তু ব্যালেন্স কিন্তু চলে আসে। ওই ব্যালেন্সটাই কিন্তু লুই দে লা ফুয়েন্তে অনেক বেশি ইউটিলাইজ করার চেষ্টা করছেন। বাট এগেন, একটা টিমের বেঞ্চে পেদ্রির মতো মিডফিল্ডার আছে, যাকে কিনা বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার আমরা বলতে পারি। এই সকল জিনিসগুলো কিন্তু স্পেনকে অনেক বেশি শক্তি দিবে। ম্যাচের যে কোনো সময় পেদ্রি নেমে গিয়ে ম্যাচ কিন্তু পাল্টে দেওয়ার অনেক সামর্থ্য রাখে। স্পেনের যে জার্নি টু দ্য ফাইনাল, মানে 13টা গোল তারা দিয়েছে, মাত্র একটা গোল তারা হজম করেছে বেলজিয়ামের বিপক্ষে। এবং তাদের টপ স্কোরার মিকেল ওয়ারসাবাল, কুকুরেয়া, ওলমো দুটো করে অ্যাসিস্ট করেছেন। সব থেকে বেশি পাস রদ্রি, কথা আর কি বলবো। মানে এই স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে একজন লা মাসিয়ার থাকবেন ওদিক থেকে, আর্জেন্টিনার লিওনেল মেসি, আর বাকি 7 জন এই স্পেন স্কোয়াডে। মানে এটাকে একটা বার্সেলোনা লা মাসিয়া ডার্বি বলা যায়, বলা যেতে পারে, অবশ্যই বলা যেতে পারে। বিকজ আমি যদিও সংখ্যাটা খুব বেশি না, যদিও সংখ্যাটা অত বেশি না, বেশি মনে হতে পারে, বাট তাও 7 জন ইজ এ হিউজ। মানে আমরা যদি সেদিক থেকে চিন্তা করি, স্পেনের ক্ষেত্রে যদি আমরা আর কি চিন্তা করি, বার্সেলোনার ফ্যান সারা বিশ্বে যারা আছেন, তারা আই গেস এই ম্যাচটা দেখে তারা ভাবতেই পারেন যে না, আমাদের আসলে মানে হারার কিছু নাই আর কি। হ্যাঁ, বিকজ যদি আর্জেন্টিনা জিতে, দে হ্যাভ গট লিওনেল মেসি। যদি এখান থেকে মানে স্পেনও যদি জিতে, 7 জন কিন্তু লা মাসিয়ারে আছে, গ্র্যাজুয়েট আছে। সো বার্সেলোনা ফ্যানরা কিন্তু সেরকমটা চাইলে কিন্তু ভাবতেই পারেন। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যে জিনিসটা এক্সপেক্ট করতে পারি, সেটা হলো গিয়ে দ্য ব্যাটল অফ ট্যাঙ্গো ভার্সেস টি টাকা। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, বিকজ আর্জেন্টিনার যে প্লেয়িং স্টাইল, লাস কালোনে তার যে প্লেয়িং স্টাইল, এই জিনিসটার একটা সম্পূর্ণ পরিস্ফুটিত হয়ে কিন্তু আজকে আমরা সামনে যে ম্যাচটা হবে, ফাইনাল হবে, সেই ফাইনালের দিন কিন্তু আমরা দেখতে পারবো যে দুটো ডিস্টিংক্ট ফুটবল আইডিওলজি যখন ক্ল্যাশ করে, তখন আলটিমেটলি শ্রেষ্ঠত্বর মালা বা মুকুট কার কপালে জোটে। বিশ্বকাপের সব ম্যাচ টি স্পোর্টস সরাসরি দেখাচ্ছে, আর মাই রবি অ্যাপ মাত্র 18 টাকায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে। 3 দিন বা 7 দিনের গোটা প্যাক কিনেও বিশ্বকাপেই দেখলাম সেটা সম্ভব। লিওনেল মেসি সম্পর্কে একটু শেষ কথা বলে শেষ করবো। মানে লিওনেল মেসি যখন আর্জেন্টিনা ওই ম্যাচটা খেললো ইজিপ্টের বিপক্ষে, তারপরে সুইজারল্যান্ডের ম্যাচের আগে, মানে পুরো বিশ্বকাপে তখন লিওনেল মেসি পুরো বিশ্বকাপ জুড়ে
63% সময় তিনি হেঁটেছেন, হেঁটেছেন। হেঁটে বেরিয়েছেন। এরপরে দেখা গেছে যে এই পরের ম্যাচটার পর সেই ওয়াকিং পার্সেন্টেজটা কমে এসছে 47%-এ। এবং সবশেষ ম্যাচে সারপ্রাইজিংলি লিওনেল মেসি ইংল্যান্ডের বিপক্ষে 5.2 মাইলস দৌড়েছেন। মানে যখন which is more than Anthony তিনি Gordon. এত শক্তি কোত্থেকে পাচ্ছেন আসলে? It is all about mentality. It is all about the never say die attitude. কারণ আপনি দেখেন ইংল্যান্ড যখন গোল করলো, ওই গোল করার পর থেকে আর্জেন্টিনা যখন সমতায় আসলো, ওই সময় ইংল্যান্ডের পায়ে বল ছিলই না। হ্যাঁ, এটার পেছনে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কিন্তু একটা দোষ ছিল, আমি দোষই বলবো, বিকজ আমরা স্কালোনির সাবস্টিটিউশন নিয়ে যেরকম আমরা কথা বলছি, টুখেলের সাবস্টিটিউশন নিয়েও যদি আমরা ডিসকাস করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে উনি গোল করার পরে আর আক্রমণ উনি করতেই চাননি। উনি সবসময় ওই লিডটাকে ডিফেন্ড করতে চেয়েছেন, একদম লো ব্লকে খেলতে চেয়েছেন, ভিতরে কিন্তু চলে যেতে চেয়েছেন। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম? ইউ ক্যানট অ্যাফোর্ড দিস মাচ স্পেস টু লিওনেল মেসি। আপনি যদি মেসির মতো খেলোয়াড়ের সামনে এতগুলো স্পেস দেন খেলার জন্য, সে আপনাকে ধ্বংস কিন্তু মানে করে ফেলবে। এবং সেই জিনিসটাই কিন্তু আমরা বারবার দেখলাম যে দুই গোলের মাঝখানে লিওনেল মেসির যে গোল করা এবং করানোর যে তাড়না। এবং একটা জিনিস একটু না বললেই নয়, সেকেন্ড যে অ্যাসিস্টটা উনি করলেন, ইংল্যান্ডের দুজন খেলোয়াড় ওই দিক থেকে জেড স্পেন্স এবং নিকো ওরাইলি দুজনেই কিন্তু এক্সপেক্ট করছিলেন যে লিওনেল মেসি খুব সম্ভবত কাট ইন করে উনার ওই লেফট ফুট থেকে কিছু একটা করবেন, বাট উনি সেটা কিন্তু করেন নাই। উনি ডান পা দিয়ে, যেটা কিনা তার অ্যাপারেন্টলি দ্য উইকেস্ট ফুট, ওইখান থেকে উনি কিন্তু অ্যাসিস্ট করলেন এবং সেই জিনিসটা আমরা জানতাম না। রেফারিং লিস্টটা ফাইনাল হয়ে গেছে ফাইনালের জন্য। 3 জন স্লোভেনিয়ার আর 2 জন জর্ডান। যদিও এই সব ইনফরমেশন খুব একটা মাইনে রাখে না রেফারিং, তাও মানুষজনের আগ্রহ থাকে এখন, তাই সবাইকে একটু জানিয়ে দেওয়া কারা কারা রেফারিং দায়িত্বে থাকছেন। আমরা মোটামুটি মনে হচ্ছে যে ফাইনালের আগে আমেজটা বুঝে গেছি, সেট হয়ে গেছে। রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে আপনারা শুনছিলেন যেই লা ফিনালিসিমা হতে যাচ্ছে দুদিন পরে, সেই ম্যাচের আগে স্পেন এবং আর্জেন্টিনা কি পথ পাড়ি দিয়ে এত দূর এসছে। শতাব্দীর সেরা ফাইনাল ম্যাচটাও হয়তো আমরা এই দুদিন পরে রবিবার রাত দেখতে পাবো। সবাইকে সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.